আজকে মনে করেন যে আজকে বেগম খালেদা জিয়া উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, উনি জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, তিনিও রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযোদ্ধা বীরুত্তম। সেক্ষেত্রে উনি আর সাধারণ মানুষ না, ওনার মৃত্যুর বার্তাটাও কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। প্রেজেন্স অফ খালেদা জিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ খালেদা জিয়া দুইটারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং এই দুইটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে ডাক্তার সাহেবরা, কোন ডাক্তার? পলিটিক্যাল ডাক্তার সাহেবরা নানান চিন্তা করতেন, মানে পলিটিক্যাল ডাক্তার, পলিটিক্স নিয়ে যারা ভাবেন তারা এটা নিয়ে রিসার্চ করতেছেন বলে আমার কাছে ধারণা। কারণ আপনি বাংলাদেশে আমার এই বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপির যে অ্যাক্টিভিটিজ আমি দেখি, তাতে বেগম খালেদা সিম্পলি একজন সিম্বল অফ ইউনিটি হিসাবে আছে। আমি নিশ্চিত করে বলতে পারি বেগম খালেদা যদি না থাকতেন এই ইউনিটিটার আরো প্রবলেম হতো, মানে আমরা এই পর্যন্ত আসতো না। আমি বলতে আসতো না। এটা দিয়ে বুঝাচ্ছি এই মুহূর্তে একটা বার্তা এসে যায় যে খালেদা জিয়া ইজ নো মোর, তাহলে কোনো সন্দেহ নাই নির্বাচন পিছাতে হবে। যদি বলেন এটার ব্যাখ্যা কি, সেটা আরেকটা চাপ। আজকে আপনি যদি ব্যারিস্টার ফুয়াদ, আমি বারবার বলি একটা কথা, ব্যারিস্টার ফুয়াদ কয়টা ভোট পাবে আমরা জানি না, তবে বিজয় লাভ করার মতো কোনো ভোট পাওয়ার তার কোনো অবস্থান আজকে পর্যন্ত নাই। কিন্তু সে তার এলাকায় যাওয়ার পর তার পরিস্থিতিটা কি হইল? আচ্ছা, জামাতের একজন ভদ্রলোক বলতেছে পুলিশ তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, ইত্যাদি ইত্যাদি ধরনের। এবার জান্নাতে একটাই প্রতীক থাকবে। হ্যাঁ, মানে এই যে সবকিছু যদি আপনি মিলান, জান্নাতের প্রতীক মনে করেন তার অন্য স্ট্যান্ড, অন্য স্ট্র্যাটেজি, মানুষের কাবু করা, ধর্মীয় ব্যাপারে কাবু করা, সেটা আর একটা চ্যাপ্টার। কিন্তু আপনি কি লেভেল প্লেইং ফিল্ড আছে? কিংবা কোনো দায়িত্বশীল দল বলছে? আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ড আছে। কেউ বলছে? সবাই কনফিউজড। বলছে কিনা কেউ কিন্তু বলেনি। একজনে বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু অন্য কোনো দল এই সিনায় বল নাই যে আইসা বলবে আমরা নিশ্চিত করে দিচ্ছি লেভেল প্লেইং ফিল্ড আছে। আপনি যখন বলতে পারেন না, আরেকজন যখন বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনি নির্বাচনে যাচ্ছেন কিভাবে? পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন নাকি পৃথিবীর জঘন্যতম নির্বাচন উপহার হবে? ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক তো সবই। আপনি যদি জঘন্যতম নির্বাচন হয় সেটাও তো ঐতিহাসিক। শেখ হাসিনা যে চলে গেলেন, যে ঘটনা ঘটাইয়া, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে ঐতিহাসিক। শেখ হাসিনার মতো একজন মহিলা 100 বছরে বাংলাদেশে আসবে না, পাশাপাশি ইউনূস সাহেবের মতো একটা লোকও 100 বছরে আসবে না। সুতরাং সেই কারণে আমি বলছি যে আপনি এখন আসেন, নির্বাচন নিয়ে আরও কতগুলো ন্যারেটিভ আছে। দায়িত্বশীল দল বলছে অমুক দল দিয়ে প্রশাসন, অমুক দলের ইচ্ছায় প্রশাসন সাজানো হচ্ছে, এবং হাস্যকর কত ব্যাপার, লটারি দিয়েও প্রশাসনের লোক আপনি বন্টন করছেন। আমি তো কোনোদিন শুনিনি যে লটারি দিয়ে লোক বন্টন করে। ভালো কথা করেন, ঠিক আছে, নিজেদের স্বচ্ছতা বা কোশ্চেন যাতে না থাকে। লটারি তো হবে কি, মনে করেন আপনি একটা খারাপ লোক, আপনি নিজে একজন খারাপ লোক, আপনার দিয়ে আমার নির্বাচনে ভরসা নেই, আপনি করাপশন করবেন। তো লটারিতে আপনি লটারি ছাড়া আসছিলেন কুমিল্লা, লটারির পর গেলেন বুরুঙ্গামারি বা রংপুর, তো কি হবে? আপনি রংপুরে বসে তো একই কাজ করবেন, করাপশন সহই গেলাম, একই কাজ করবেন। তো সুতরাং এইগুলো হলো হাস্যকর এবং কোনো ম্যাচিউরড কাজ না। আর 5ই আগস্টের পরে আমরা যেই তিমিরা ছিলাম সেই তিমিরে কেন আসি, যে আমরা 8টা মাস আন্দোলন, মানে কথাবার্তা বলছি 8 মাস। যেই সরকারকে আমরা একেবারে অযোগ্য সরকার বলি, আমি সরকারকে অযোগ্য বলি, উনি নির্বাচিত সরকার না, বাট ওনার কিছু ভালো কাজ তো করছে, সেই বিতর্কে আমি সে আলোচনায় যাচ্ছি না, প্রয়োজন নাই। কিন্তু ওনার সাথে তো আপনার 8 মাস যারা বৈঠক করছেন তারা তো সব বিজ্ঞ রাজনীতিবিদ, তারা ক্লেম করেন যে তারা বিজ্ঞ রাজনীতিবিদ। তো তাহলে তারা এই 8 মাসে একটা ঐক্যমত্যে আসতে পারলো না কেন? আপনি ওই বর্তমান সরকারের উপরে দোষ চাপায় দিয়া, হ্যাঁ, আপনি কি দোষমুক্ত হচ্ছেন? আপনি বুদ্ধিমান, তো বোকার ব্লেমে, বোকার চালে আপনি পড়লেন, আপনি কিছুই করতে পারলেন না, ডাকলেই যাচ্ছেন, ফিরে এসে বলছেন কি যে আমেরিকার থেকে লোক আইসা সংবিধান সংস্কার করতে যাচ্ছেন কেন? আবার আইসা বলেন তো আপনি তো পারেন না এই সিদ্ধান্ত নিতে। যেই রাজনীতিবিদরা, আমি ব্যক্তিগতভাবে, আপনি নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন করে রাজনীতিবিদদের কাছেই ক্ষমতা দিবেন, এইটাই স্বাভাবিক, দেওয়া উচিত। কিন্তু আমরা রাজনীতিবিদদের অ্যাক্টিভিটিস তো একটাই দেখলাম, যে পরিবর্তন আসার কথা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিছুই আসে না। রাজনৈতিক একটা পরিবেশ, রাজনৈতিক সংস্কার। একজন ব্যক্তির সাথে আমরা যদি ওখানে দেখি, ফিজিক্যালি আমরা 2টা ব্যক্তিকে দেখছি কর্মকাণ্ড করছে। একজন হইল আপনার আলী রিয়াজ সাহেব, আরেকজন তো চেয়ার সর্বস্ব, মানে ওখানে উনি কিন্তু কমিশনের প্রধান, ঐক্যমত্য কমিশনের, বাট ওনার ফিজিক্যাল প্রেজেন্স খুব কমই ছিল। যদি এই 2টা লোককে ধরি, এই 2টা লোকের কাছে আমরা দেখছি 25টা 30টা দলের 60টা লোক রেগুলার গেছে আসছে,
দুইটা লোকের কাছ থেকে আদায় করতে পারলো না, দুইটা লোক তাদেরকে ঘুরাইলো, আর আইসা বলতেছেন উনি অযোগ্য সরকার ইত্যাদি। হু কেয়ার্স, দিন তো চলে যাচ্ছে, যেই তিমির সেই তিমিরে থাকলাম। আবার কেউ সিনাটান করে বলে না যে লেভেল প্লেইং ফিল্ড আছে। আবার জামাত প্রশাসন সাজাচ্ছে, আপনি বলছেন আপনি আবার নির্বাচনে যাচ্ছেন কেন? জামাত যদি প্রশাসন সাজায় তাহলে তো নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। আসলে ঘটনা তা না, আসলে ঘটনাটা একটা নেগেটিভ তৈরি করা। কারণ যে জানে যে আমি নির্বাচনে গেলেই জিতবো, সেটা কেন বলবে? সেই কারণে বলতেছে যে জামাত প্রশাসন সাজাচ্ছে, জিতবে যেহেতু, যারা জিতবে জেতার, তারা ওই ন্যারেটিভ তৈরি করে নির্বাচন নিরপেক্ষ হয়েছে ওইটা বলার জন্যে, যে প্রশাসন যতই সাজাক না কেন নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আরেকটা কথা বলি আপনাকে, আমি নির্বাচনের ফলাফলটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, বাংলাদেশে নির্বাচন করে সবসময় আমলারা। যত গল্প করেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ম্যান পাওয়ার নাই। এরা নির্বাচনের সময় প্রশাসনের যে লোকগুলো সেগুলোই তাদের অধীনস্থ হয়, এবং তারা কারা? নির্বাহী প্রধানের অধীনে থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে থাকেন সেই লোকগুলো। আচ্ছা, এইবার আসেন, বাংলাদেশে যে নির্বাচনগুলো কন্ডাক্ট করছে সব কিন্তু আমলারা। এবং আমরা অতীতে যদি 14, 18, 24 নির্বাচন দেখেন, তার আগেরও কিছু নির্বাচন যেগুলা 91, 2001 বা 96, 2001, সেটা ভিন্ন চ্যাপ্টার। এছাড়া যে ইলেকশনগুলো আছে সবই আমলারা করে নির্বাচন। এবং আপনি যদি দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ কারা হইছে, আপনি জরিপ করে দেখবেন আনুপাতিক হারে 18 কোটি লোকের মধ্যে আমলা কতজন, সেই রেশিও মোতাবেক বাংলাদেশের হাইয়েস্ট লেভেলের সুবিধা কতজনে নিছেন। যেমন ধরেন রাজুকের গুলশানের প্লট, রাজুকের অমুক জায়গার প্লট, কিংবা রাজকীয় গাড়ি, এগুলো সব আমলারা এই সুবিধাগুলো নিছে। এবং এত সুবিধার প্রয়োজন নাই। এবং এই সুবিধাগুলো নিছে কেন? কার অধীনে নিছে? সরকারের অধীনে। সেই সরকারগুলো কারা? নির্বাচিত সরকার। তার মানে নির্বাচিত সরকার হওয়ার পর ওই আমলাদের বাইরে তারা যেতে পারে না। কেন পারে না? যত গল্পই করি, আমি একটা অংশতে আজকে একজনে বলছে এক জায়গায়, আমলারা খুব মেধাবী। বিষয়টা মেধার নয়, বিষয়টা কারাপশনে একে অপরকে শেল্টার দেয়। তো একে অপরকে যখন শেল্টার দেয়, তখন সামনে যে নির্বাচন হবে, একদম নিখুঁত নির্বাচন যদি করেন 100 ভাগ, তাহলে কারো ঘুম হবে না। কারণ কি জানি কি ঘটে। কিন্তু নির্বাচনের রেজাল্ট যেটা আমলারা দিবে, আমলারা জানে এবং রাজনীতিবিদরা জানে কি, যে এই আমলারা তারা যে সমস্ত কর্মকাণ্ড করে, অতীতে করছে, সামনে করবে, এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য যে রাজনৈতিক দলটাকে ক্ষমতায় আনা দরকার, ঠিক সেই দলটাকেই তারা ক্ষমতায় আনবে। এ ব্যাপারে ম্যানিপুলেশন হবেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। বিকজ যেহেতু যদি আপনি ট্রান্সপারেন্ট না হন, আপনি যদি স্বচ্ছ না হন, তখন আপনি ওই চিন্তাটাই করবেন যে ভাইস ভার্সা, আপনি যখনই আমলার গ্রিপে পড়ে যাবেন, কারা ক্ষমতায় আসলে পরে আমলারা সেফ থাকবেন, সেফটি জোনে থাকবেন, এইটা আমলারা খুব ভালো জানেন। তার মানে হচ্ছে আমরা যে এত আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো, এদের অধীনে যে নির্বাচন বা যে ফলাফল বা যে বাংলাদেশ প্রত্যাশা করছি এখনো, সেই বাংলাদেশ আমরা পাবো না। আমি আশা করি না। খুব সুন্দরভাবে আপনি তো একসময় আশাবাদী ছিলেন। আশাবাদী ছিলাম মানে কিরকম? আপনি আমাকে বলেন, আপনি জুলাইয়ের আন্দোলন করছেন না? কথার কথা বলছি, আমি জুলাইয়ের আন্দোলন করছি, XYZ সবাই করছি। আমরা সবাই যখন জুলাই আন্দোলন দাবি করি, বলছি, তখন জুলাই সনদের আইনি ভিত্তিতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন এখনো হইল না? কেন গণভোট লাগলো কেন? আমার বুঝান না, আপনি বুঝাইতে হবে তো। সবাই আপনারা জুলাই আন্দোলন করলেন, অথচ জুলাই আন্দোলনের আইনি ভিত্তিটা হইল না, কেন হইল না? এটার জবাবটা কি বলেন? এটা কি অন্য কোনো পথে দেয়া যেত? আপনিই তো দিবেন, সবাই তো একমত থাকতে হবে। এটাই ঐক্যমত, এখানে দ্বিমত কেন হলো? এটা তো আমার আভ্যন্তরীণ রাজনীতি, এটার সাথে ইন্টারন্যাশনাল রাজনীতির কোনো সম্পর্ক নাই। ইন্টারন্যাশনাল রাজনীতির কি সম্পর্ক? এই যে আমাদের সরকার, একটা পতিত সরকার চলে গেছে, এর সাথে ইন্টারন্যাশনাল সম্পর্ক কি? চলে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক তো থাকবেই, যে যখন আসবে সে তখন কিভাবে এটা ম্যানেজ করে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবেই। এবং আপনি লক্ষ্য করে দেখছেন যে আমাদের আরেকটা বয়ান নতুন তৈরি হয়েছে, একটা বয়ান তৈরি হয়েছে -4 অ্যাবসলিউটলি ফলস একটা ন্যারেটিভ। -4 কোন 4? কোন চারজন? বলতেছি -4 মানে এখন বানাইছে শেখ হাসিনা এবং তার ছেলে, এদিকে বানাইছে বেগম খালেদা এবং তার ছেলে তারেক রহমান। এই ন্যারেটিভ চলছে। আচ্ছা, আপনি কি এই ন্যারেটিভকে সমর্থন করেন? এটা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। 2007-এ যখন টেক ওভার করলো ওই যে 111, তখন একটা কথা ছিল -2 ফর্মুলা। এটা আপনিও জানেন, আমরা এটা খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করার। এবং এটা কিন্তু দুইটা দলের থেকে কিছু লোক আলাদা আলাদা সংস্কার কর্তৃপক্ষ হয়ে গেছিল, মানে যোগ দিছিল, মানে সুবিধাবাদী সোজা বাংলা। এবং ফাইনালি কিন্তু শেখ হাসিনা কিন্তু দেশ ছাড়ছিল,
আমেরিকায় চলে গেছিল, কিন্তু বেগম খালেদা জিয়া যান নাই। এদিক থেকে আমি তাকে স্যালুট করি যে উনি বলছেন আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, এটাই আমার দেশ, এটাই আমার ঠিকানা, এটাই আমার সবশেষ শেষ পর্যন্ত আজ পর্যন্ত তিনি সেই এবং সে কিন্তু তখন বাইরে যান নাই। তখন একটা কথা ছিল, কিন্তু তারপরে কত, সেটা 2008-এর ঘটনা, আজকে কত 25। একটা বোগাস ন্যারেটিভ তৈরি করে, এবং এটা যারা যারা সমর্থন করে তারা কিন্তু ইনডাইরেক্টলি আওয়ামী লীগের শেখ হাসিনার স্ট্যাটাসটা বাড়ায়। কেন? -2 কোথায়? আপনি আয়নাঘরে মানুষ আটকায় রাখছেন, 57 জন অফিসার হত্যা করছেন, শাপলা চত্বরে লোক মারছেন, বিনা বিচারে লোক হত্যা করছেন, হ্যাঁ, ব্যাংক লুট করছেন, দিনের ভোট রাতে করছেন, জনগণ আপনাকে তাড়াই দিছে। এটা কি -1? এটা মাইনাস না তো, এটা তো তাড়িয়ে দেওয়া। এটা খাচ্চর দোষে আপনি গেছেন, বিতাড়িত খাচ্চর দোষে, খাঁটি বাংলায় লিডে আপনার খাচ্চর দোষে আপনাকে বের করে দেয়া হয়েছে। ইট ইজ নট -1। তারপরে যখন আপনার বিরুদ্ধে জেল হইল, মৃত্যুদণ্ড হইল, আপনার প্লটের দুর্নীতি নিয়ে আপনার ছেলে এবং মেয়ের দণ্ড হইল, এই কারণে আপনার আসছেন না। আপনি দণ্ডের কারণে আসছেন, এটা কি -2? নো, ফলস নেগেটিভ। সাথে সাথে কিন্তু এটা এদিকেও টানে বেগম খালেদা তারেক দিয়ে। বেগম খালেদা দিয়ে তো 80 বছর বয়স, সে তো ন্যাচারাল প্রবলেম ফেস করছেন শারীরিকভাবে। আমরা সবাই যাব, আপনিও যাবেন, আমিও যাব, গোটা জাতির ক্ষেত্রে আবার ঐক্যবদ্ধ, এবং আজকে তার জন্য ফিল করতেছে। উনি ফিরে আসুক, চাই, চলে গেলেও কিছু করার নাই, বাট এটা ন্যাচারাল ব্যাপার। এটা তো -3 না, উনি মাইনাসের বাইরে সবাই। ওনারা তো কিক মেরে বের করে দেওয়া হয়েছে, কেউই মাইনাস নেবে। আমি এটা ক্লিয়ার করতেছি জাতির কাছে, এই ন্যারেটিভ। 2 আসেন তারেক রহমান সাহেব, উনি গেছেন, আসতেছেন না। আমি জানি না উনি আসবেন কি আসবেন না, এই বিষয়ে আমি কোনো আলাপ করতে চাই না, কিন্তু উনি যদি ফাইনালি না আসেন, সেটা তো তার ইচ্ছা। কিংবা উনি বলছেন আমি আসতে পারতেছি না, কেন? যে আমার একক সিদ্ধান্ত না। আবার এটাও বলছেন এটা যে একক সিদ্ধান্ত না কেন, সেটা বলার জন্য আমি অবারিত নই। এই যে বিষয়গুলা, ফাইনালি যদি না আসেন, আমি ধরে নিন যে একেবারেই না আসেন, ওনাকে তো আমরা মাইনাস করলাম না, কেউ মাইনাস করে। তাহলে এই যে আলাপগুলো সন্ধ্যা 6টায় বা সন্ধ্যা 7টায় একটা টাইম দেয় মোটামুটি 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, এখন আমরা শুনতেছি আজকে বা কালকে। আমার কাছে মনে হয় যে বিষয়গুলা মানে সারফেসে যা দেখতেছি, এবং এখানে বোধহয় অন্য আলাপ আলোচনাও চলছে। কেন আমি বলি, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার সাথে আমার বহু জায়গায় টক শো হয়েছে, আপনি ইন্টারভিউ নিছেন, বিটিভিতে নিছেন, আপনার আরও চ্যানেলে নিছেন। আমি বরাবরই বলে আসছি, বাংলাদেশের আজকের যে কনটেক্সট বা আজকে যে রাজনৈতিক অবস্থাটা, তাতে 3টা স্টেক হোল্ডার খুব ইম্পর্টেন্ট। একটা স্টেক হোল্ডার হলো আপনার সবচেয়ে বড় দল, সেটা হইল বিএনপি। তারপরের স্টেক হোল্ডার যদি আপনি ধরেন এরকম টার্ময়েল সিচুয়েশনের মধ্যে, আর্মি একটা স্টেক হোল্ডার। আর্মি মানে আমি 3 বাহিনী বলবো, এটা আমাদের মতো দেশে বা পাকিস্তান বলেন বা টার্ময়েল, পাকিস্তানের সাথে তুলনা করা চলে না, এরকম হ্যাঁ, পাকিস্তান তো সবসময় আর্মি ব্যাকড। তা আমাদের এখানে এরকম ক্রাইসিস টাইমে সবসময় আর্মি একটা রোল প্লে করছে, সেনাবাহিনী আমাদের 1/11-এর সময় একটা রোল প্লে করছে। তো তারা একটা বড় স্টেক হোল্ডার। আর গভর্নমেন্ট নিজেও একটা স্টেক হোল্ডার, অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার, আমি সবসময় বলি, 2 দিন থাকুক, 2 বছর থাকুক, কমপ্লিট গভর্নমেন্ট, অর্থাৎ একটা নির্বাচিত গভর্নমেন্টের যে ক্ষমতা, টোটালটা সেই ক্ষমতা তার আছে অন্তর্বর্তীকালীন সরকার। ইয়েস, আছে বলেই উনি দেখেন ওনার সিদ্ধান্ত মোতাবেক উনি প্রথম বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সংস্কার কম হইলে ডিসেম্বর, বেশি হইলে জুন। সংস্কার কিছুই হয় নাই, রাজনৈতিক দলের চাপে উনি নির্বাচনে গেছেন, এবং সেটা ফেব্রুয়ারিতে দিবেন। এবং ফেব্রুয়ারি কিন্তু ওনার দেওয়া সিদ্ধান্ত, কেউ নড়াইতে পারবে না। এটাই হলো তার অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ সরকার, সেটার কথা বলতে। এখন আসেন 3টে স্টেক হোল্ডার। আমার ব্যক্তিগত ধারণায়, আমি গতকালকে তারেক রহমান সাহেবের একটা ভার্চুয়াল আমি দেখেছি সমাবেশে বক্তৃতা, এবং সেটা পত্রিকায় আসছে। সেখানে 3 বাহিনীর 101 জন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ছিলেন, এবং সেটা আমাদের বেগম খালেদা জিয়ার যে গুলশানের যে কার্যালয়, রাজনৈতিক কার্যালয়, সেখানে হয়েছিল। তো এই যে 101 জন আর্মি অফিসারকে একত্র করা, এটা একটা অ্যারেঞ্জড মিটিং, বলা চলবে না যে ডেকেছি বলেই চলে এসেছে। ইট ইজ নট দ্যাট। তো সেখানে উনি বলছেন, উনি কতগুলা কথা বলছেন, যে একটা জায়গায় উনি বলছেন যে আমি আমার কিছু ভুলের কথা স্বীকার করেছেন, এবং একটা জায়গায় সরি বলেছেন, এবং একটা জায়গায় বলেছেন যে আমরা পুরান ঢাকা থেকে
গাবতলী আমিনবাজার পর্যন্ত আমাদের মিছিল ছিল। সেখানে কোথাও একজনের সাথে তার খুব জেনারেল ফাতেমি রুমি, উনি ছিলেন SSF এর প্রধান, তার সাথে একটু রুক্ষভাবে কথাবার্তা হয়েছে, এটা উনি অ্যাডমিট করেছেন এবং একটা জায়গায় এসে বলছেন ক্ষমা চেয়েছেন। তার মানে কি এটার মাধ্যমে উনি কোনো বার্তা দিতে চেয়েছেন? আমি বলছি এটার মাধ্যমে উনি লুজ করলেন না গেইন করলেন সেই আলোচনাটা আমি যাব না, কারণ সামনে একটা নির্বাচন, সেই আলোচনা আমি যেতে চাই না। বাট উনি কথাগুলো বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমার আম্মার সময় উনি ছিলেন এই বলে উনি ক্ষমা চেয়েছেন। এটার মানে একটা জিনিস বার্তা হলো এই যে ওই যে স্টেক হোল্ডার, বিএনপি একটা স্টেক হোল্ডার মানেই তারেক রহমান, আর আর্মিদেরকে ডেকে এই কথাটা বলার মানে হচ্ছেই কোথাও তো তাদের একটু দূরত্ব ছিল, সেটাকে নিউট্রাল করার একটা বা প্রচেষ্টা, এবং আমি মনে করি যে উনি হয়তো কামিয়াবি হয়েছেন। এবং যদি হয়ে থাকেন তাহলে আমি একটা সম্ভাবনা পাই যে উনি হয়তো আসবেন, কারণ ওই যে আমি বলছি 3টে স্টেক হোল্ডার, তা আপনি তো প্রমাণ করে দিলাম যে 101 জন আর্মি অফিসার বা 3 বাহিনীর অফিসার পদস্থ তারা, হ্যাঁ, এবং সবাই পদস্থ, হ্যাঁ, এবং বড় বড় স্টেক হোল্ডার তারা, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, এই লেভেলের লোক আছে, মিনিমাম ছিল মেজর। হ্যাঁ, তো সেখানে তার মানে ওই যে স্টেক হোল্ডারের যে গুরুত্ব, 3টে স্টেক হোল্ডার, তার ভিতরে বিএনপি বলতেই আমি এখনো বলবো তারেক রহমান সাহেবই সবচেয়ে বড় স্টেক হোল্ডার ব্যক্তিগতভাবে, কারণ উনিই বস, উনি বিএনপির কথা বলেন, উনি বিএনপির কথা বলেন। তাহলে উনি, এবং রিটায়ার্ড আর্মি অফিসার মানে এই না, এটা রিটায়ার্ড আর্মি অফিসার মানে প্রেজেন্ট আর্মি অফিসার, কারণ এই প্রফেশনগুলো এইরকম অনসেন, মানে একজন ব্যক্তি একবার আপনি ইন্টেলিজেন্সে যদি কাজ করেন, ইউ আর ইন্টেলিজেন্সের অফিসার ফর এভার, আপনি রিটায়ার্ড করলেও তাই। সুতরাং এই আর্মি অফিসাররা আর এই যে সার্ভিং আর্মি অফিসার কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, একজন ইউনিফর্মে নেই। হ্যাঁ, এই হলো পার্থক্য। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এমন সময় আর এই যে বক্তব্যটা ভার্চুয়াল, এবং ওই 101 জনের আশাটাও একটা পজিটিভ দিক, না আসলে কি হইতো। তো এতে মনে হয় যে আমি বলছি, আমি সবসময় চ্যালেঞ্জ করি বীরত্বের সাথে যে 3টে স্টেক হোল্ডারে একত্র হতে হবে। তা আমি যদি এখন যদি বিবেচনায় নেই যে তারেক রহমান সাহেবের সাথে আর্মির বা একটা দূরত্ব ছিল বোঝা যায়, বা উনি মিন করতে চেয়েছেন, সেটা যদি কমে আসে এবং এটা যদি নিউট্রালাইজ হয়ে যায় 2টা স্টেক হোল্ডার, তারপরে থাকে সরকার। সুতরাং এই 3টে স্টেক হোল্ডার যদি একটা জায়গায় আসে, আমরা সিমটমে বলে যে আমরা আসছি, তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে সেটা সেকেন্ডারি, কিন্তু নির্বাচন একটা আমি স্বপ্ন দেখতেছি ওই 3টে স্টেক হোল্ডার মোটামুটি এক জায়গায় আসছে আপাতত দৃশ্যমান। হ্যাঁ, তো এতে আমার কাছে ভালো লাগতেছেই যে বলতেছিলাম 3টে স্টেক হোল্ডার একত্র হতে হবে এবং সেই দিকে যাচ্ছে। এখনও তফসিল দেওয়ার পর এই 3 স্টেক হোল্ডারের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে আবার একটা বিপর্যয় হতে আপনার কাছে কি মনে হয় যে আবার কোনো দূরত্ব তৈরি হতে পারে পরবর্তী মুহূর্তে? আপনি যত বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তারপরে মাওলানা, সুফি, যা কিছু তাই হন, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন, অনুমান করা যায় না। যেহেতু আপনি জানেন না, ইউ ক্যানট এনশিওর এনিথিং। তো ওরকম কোনো সম্ভাবনা কি রাজ্জাকি ভাই দেখেন? আসলে এখন এটা বললে তো আবার অনেক কিছু, এটা আমরা তো সবই অনুমান করছি বা সময়ের উপরে অবজারভেশন দিচ্ছি। আপনি যদি আমাকে অনুমান করতে বলেন, তাইলে আমাদের সর্বজন শ্রদ্ধেয় যাদেরকে বিতাড়িত করা হয়েছে, তাদের লাইক মাইন্ডেড কেউ, মানে একই চরিত্রের, একই বৈশিষ্ট্যের ক্ষমতা আসতেছে বলে তাদের কাছে মনে হচ্ছে। আমরা তো এটি চাইছিলাম না প্রশাসনের কাছে। না, এটা আমি সেটাই আপনাকে বলছি যে তা না হইলে এই কথাটা এখন বলার কথা নয়। এটা আরেকটা বার্তা বহন করে নির্বাচন হচ্ছে, এই কথাটা আরেকটা বার্তা বহন করে যে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের মাঠে ওনরা থাকবেন। সুতরাং ওনরা এমন লোকই আনবেন ক্ষমতায়, বিচার হবে না, যারা আসলে তাদের বিচার হবে না। আমি যেটুকু ফার্স্ট পার্টে বলে দিছি, তাই সেই কথাটা বলতেছে। তার মানে নির্বাচন একটা হচ্ছে বা হওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আর হওয়ানোর চেষ্টা বলবো না, যেহেতু অফিসিয়ালি বলা হয়েছে। সুতরাং এই নির্বাচন হবে, এটার একটা বার্তা হয় এটাই। এবং এটা তো ভয়াবহ এক বাংলাদেশের বার্তা। ভয়াবহ বার্তা হলে আপনি কি করবেন? তাহলে কেন বলছি মরলো কেন? না, মরল কেন? মরে কারা জানেন? মরে হইল নিরীহ লোক। আপনি বাংলাদেশে এমন বহু কর্পোরেট ব্যবসায়ী আছে যে বাংলাদেশে ওই অংশ কোনো দেশ লয়ে গেছে, কথার কথা, কিচ্ছু আসা যায় না তার। কারণ আমি দেশ দিয়ে কি করব? আমি তো আমাকে নিয়ে ভাবছি। আপনি যদি দেশ নিয়ে ভাবেন, আপনি দেখেন তো, দেশ নিয়ে যদি আপনি ভাবেন, কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ,
দেশটাকে যদি আপনি স্বাধীন মনে করেন, তাহলে আপনি গুলি দিয়ে একটা লোকও মারতে পারেন, আপনি আয়নাঘর বানাইতে পারেন। আজকে শুনলাম যে কোন চ্যানেলে জানি বলতেছে প্রসিকিউটরের মানে আয়নাঘরের যে মামলা করছে কি ব্রিগেডিয়ার আজমি, তাকে যে আয়নাঘরে রাখা হয়েছে সেটা আয়নাঘর না, 17 ফিট বাই 21 ফিট একটা ঘর, পরবর্তীতে এসি লাগানো হয়েছে। এসি লাগানো হয়েছে, জানালা ছেলে 5টা ইত্যাদি। তার মানে আয়নাঘরের ধারণাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয়টা তোমার ওইখানে না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ওনারটা কারেক্ট, সেই ঘরে তোমাকে আটকে রাখছিলেন, আটকে রাখার অধিকার কে দিয়েছে? সেটা কেন? আমি মানলাম আপনি এসি ঘরেই রাখছেন, এই এসি ঘরে রাখার মানে, সেটা খুব ইন্টেলেকচুয়াল লয়ার যিনি বলছেন তার মতে, বাট তিনি তো এডমিট করলেন যে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল। মানে রাখা হয়েছে, তা শেষ, এই মামলায় দণ্ড দেওয়া খুব ইজি হয়ে গেল, কারণ আপনি এডমিট করছেন। পার্থ আয়নাঘর কথিত ছিল যে একটা টর্চার সেল, 4 ফিট বাই 7 ফিট, উপরে খাড়া 6 ফিট, জানলা দরজা নেই, এরম একটা ঘর। আপনি বললেন যে না, এটা 21 ফিট বাই 17 ফিট, 5টা জানালা ছিল, 2 দরজা, রাজকীয় বাথরুম ছিল, এসি